প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের পড়াতে চাইছি তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়নে বিগত কয়েকটা ক্লাস নিয়েছি। আজকের ক্লাসের আলোচ্যসূচি হলো গ্যালভানিক কোষ কাকে বলে, উহার মাধ্যমে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হয় তার চিত্রসহ বর্ণনা, তড়িৎ রাসায়নিক কোষ ও তড়িৎ বিশ্লেষক কোষের মধ্যে পার্থক্য, কোষ নির্ণয়, নানেস্টের সমীকরণ নির্ণয়, নানেস্টের সমীকরণের মাধ্যমে গাণিতিক সমস্যাবলী কিছু। আজকে আমি এগুলো তোমাদেরকে পড়াতে চাচ্ছি। প্রথম নাম্বার হচ্ছে গ্যালভানিক কোষ কাকে বলে। যে কোষে রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন ইলেকট্রন প্রবাহ দ্বারা, যে কোষে রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন ইলেকট্রন প্রবাহ দ্বারা তড়িৎ প্রবাহ সৃষ্টি করা হয় তাকে গ্যালভানিক কোষ বলা হয়ে থাকে। আবার যে কোষে রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন ইলেকট্রন প্রবাহ দ্বারা তড়িৎ প্রবাহ সৃষ্টি করা, ইলেকট্রন প্রবাহ দ্বারা তড়িৎ প্রবাহ সৃষ্টি করা হয় তাকে তড়িৎ রাসায়নিক কোষ বা গ্যালভানিক কোষ বলা হয়। এই গ্যালভানিক কোষের মাধ্যমে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হয় তার জন্য চিত্রটা খুবই প্রয়োজন। প্রথমে আমরা দুইটা পাত্র নিব। প্রথম পাত্রে আমরা জিঙ্ক দণ্ড প্রবেশ করব, দ্বিতীয় পাত্রে আমরা কপার দণ্ড প্রবেশ করব। দণ্ড দুটি একটা তার দ্বারা সংযুক্ত করব এবং মাঝখানে একটা বাতি ঝুলাই রাখবো এবং দুইটা পাত্রকে একটা লবণ সেতু দ্বারা সংযুক্ত করব। আমরা এটা সংযুক্ত করার পরে দেখা যাবে জিঙ্ক দণ্ডটা অত্যাধিক সক্রিয় ধাতু, তাকে আমরা অ্যানোড হিসাবে ব্যবহার করছি। জিঙ্কের সাথে কম সক্রিয় হচ্ছে কপার দণ্ড, এটাকে আমরা ক্যাথোড হিসাবে ব্যবহার করছি। এখানে একটা খেয়াল রাখতে হবে, তড়িৎ রাসায়নিক কোষে সবসময় অধিক সক্রিয় ধাতুটাকে অ্যানোড এবং কম সক্রিয় ধাতুটাকে ক্যাথোড হিসাবে ব্যবহার করতে হবে। এখানে কি উৎপন্ন হবে, যখন আমি এই জিনিসগুলো আমার সংযোগ দেওয়া সম্পূর্ণ হয়ে যাবে, লবণ সেতু যোগ করা হয়ে যাবে, জিঙ্ক সালফেট কপার সালফেট দ্রবণ দিব জিঙ্ক পাত্রের মধ্যে এবং কপার পাত্রের মধ্যে কপার সালফেট দ্রবণ দিব। এক্ষেত্রে দেখা যাবে জিঙ্ক সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়নে পরিণত হচ্ছে। এই দুইটি ত্যাগকৃত ইলেকট্রন দুইটা তার বেগ তোমার কপার দণ্ডের মধ্যে দিয়া কপার সালফেটের দ্রবণে চলে আসবে। এই কপার সালফেটের দ্রবণে যখন চলে আসবে, কপার সালফেটের দ্রবণে কপার আয়ন এই ইলেকট্রন দুইটা গ্রহণ করে তোমার কপার ধাতুতে পরিণত হবে। অর্থাৎ সমগ্র কোষ বিক্রিয়াটা হলো কি, আমাদের জিঙ্ক প্লাস আমাদের কপার আয়ন, আর এখানে হচ্ছে জিঙ্ক আয়ন প্লাস কপার। এখন এইটাকে যদি আমরা কোষ হিসাবে লিখতে চাই, এই সমীকরণটা, এই কোষটা বিষয়টাকে কোষ হিসাবে লিখতে চাই, তাহলে প্রথমে লিখতে হবে জিঙ্ক অবলিক জিঙ্ক সালফেট দ্রবণ অ্যাকোয়াস, তারপরে একটা খাড়া দাগ, এটাকে বলা হয় লবণ সেতু, তারপরে দিতে হবে কি কপার সালফেট অ্যাকোয়াস অবলিক কপার দণ্ড। এই কোষের মাধ্যমে প্রধানত 1.1 ভোল্টের বিদ্যুৎ উৎপন্ন করা যায়। 1.1 ভোল্টে। এখানে একটা বিষয় হচ্ছে, ইলেকট্রন যে পথে যাবে তার বিদ্যুৎ প্রবাহটা তার বিপরীত দিকে চলবে। আমরা এই গ্যালভানিক সেল আমাদের অনেক কাজে লাগে আমাদের। এখন আমরা পড়ব তড়িৎ রাসায়নিক কোষ এবং তড়িৎ বিশ্লেষক কোষের মধ্যে পার্থক্যটা কি। দুইটা সম্পূর্ণ ভিন্ন প্রক্রিয়া। একটা হচ্ছে আমাদের কি হচ্ছে, একটা প্রথম হলো তড়িৎ রাসায়নিক কোষের পয়েন্টগুলো আমি বলতে চাচ্ছি। প্রথম নাম্বার হচ্ছে আমি সংজ্ঞাটা দিব, যে কোষে রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন ইলেকট্রন প্রবাহ দ্বারা তড়িৎ প্রবাহ সৃষ্টি করা হয় তাকে তড়িৎ রাসায়নিক কোষ বলবো বা গ্যালভানিক কোষ বলবো। দ্বিতীয় নাম্বার হচ্ছে এই কোষে আমাদের দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে এই কোষে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। এই কোষে অ্যানোড হবে সাধারণত ঋণাত্মক, ক্যাথোড হবে ধনাত্মক। এটি একটি বিদ্যুৎ উৎপাদী কোষ। 4টা পয়েন্ট আবার আমি বলতে চাই, যে কোষে রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন ইলেকট্রন প্রবাহ দ্বারা তড়িৎ প্রবাহ সৃষ্টি করা হয় তাকে তড়িৎ রাসায়নিক কোষ বলা হয়। এ কোষে রাসায়নিক শক্তি
তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। একোষে অ্যানোড ঋণাত্মক এবং ক্যাথোড ধনাত্মক। এটি একটি বিদ্যুৎ উৎপাদিত কোষ। এরপরে যাব আমি তড়িৎ বিশ্লেষক কোষের মধ্যে কি কি পয়েন্ট আছে। তড়িৎ বিশ্লেষক কোষ কাকে বলবো? যে কোষে গলিত তড়িৎ বিশ্লেষক পদার্থের মধ্যে বাহ্যিক উৎস থেকে তড়িৎ প্রবাহিত করলে পদার্থটি বিশ্লেষিত হয়ে একাধিক নতুন পদার্থে পরিণত হয়, তাকে তড়িৎ বিশ্লেষক কোষ বলে। আবার যে কোষে গলিত তড়িৎ বিশ্লেষক পদার্থের মধ্যে বাহ্যিক উৎস থেকে তড়িৎ প্রবাহিত করলে পদার্থটি বিশ্লেষিত হয়ে একাধিক নতুন পদার্থে পরিণত হয়, তাকে তড়িৎ বিশ্লেষক কোষ বলা হয়। একুশে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এখানে অ্যানোড হচ্ছে ধনাত্মক, ক্যাথোড ঋণাত্মক। এটি একটি বিদ্যুৎ ব্যয়িত কোষ। আমি এখন চলে যাব কোষ নির্ণয় নানেস্টের সমীকরণ। এই নানেস্টের সমীকরণের কোষ নির্ণয় সাধারণত লঘু দ্রবণের ক্ষেত্রে আমরা কোষ বিভবটা নির্ণয় করব। দ্রবণটা হতে হবে লঘু, এখানে খেয়াল রাখতে হবে। এখানে আমাদের একটা সমীকরণটা আগে দেই। n আমাদের n মোল n ধাতু, m মোল n ধাতু আয়ন আমাদের একজ উভমুখী বিক্রিয়া কি উৎপন্ন হচ্ছে? আমাদের n এখানে বিজ্ঞানী একটা তড়িৎ রাসায়নিক কোষের তড়িৎ চালক বল সাধারণত কোষ বিভেদ সংশ্লিষ্ট বিক্রিয় উৎপন্ন দ্রব্যের ভরের সক্রিয় ভর বা ঘনমাত্রার উপর নির্ভরশীল। এই ঘনমাত্রার উপর নির্ভরশীল উপর ভিত্তি করে উনি একটা সমীকরণ লিখছে। এই সমীকরণের আলোকে উনি একটা তড়িৎ চালক শক্তি নির্ণয় করছে। ওনার তড়িৎ চালক শক্তিটা হচ্ছে ই সেল সমান সমান ই নট সেল মাইনাস আমরা যদি 2.0 আর টি আমাদের এফ লগ আমরা দিতে পারি উৎপাদ আয়ন হচ্ছে এইটা এবং তার এই মোট সংখ্যা উপরে, আর হচ্ছে বিক্রিয়ক আয়ন এর এইটা এইখানে। এখানে আমাদের এই ঘনমাত্রাটা প্রয়োজন। এখানে আমরা যদি 0 তাপমাত্রায় বা 273 তাপমাত্রায় আমরা করি, 200 কেলভিন তাপমাত্রায় যদি আমরা করি, তাহলে এইখানে একটা আমরা মান পাই 0.0592/n লগ আমাদের এইটা লেখলি হলো। আর যদি 27 সেন্টিগ্রেড তাপমাত্রায় করি তাহলে এটা আমাদের একটা মান আসে, আমরা সংক্ষেপে লিখতে পারি এত/n। এই বিক্রিয়াটা, এই সমীকরণটায় আমাদের সার্বিক কোষ বিক্রিয়াটা দেখাতে হবে, কারণ n এর মানটা আমাদের এখানে কতটা ইলেকট্রন ত্যাগ করলো, গ্রহণ করলো, মোট ইলেকট্রন সংখ্যা আসে n এর মান। অর্থাৎ বিজ্ঞানী এটা নানেস্ট তৈরি করছে বলে একে নানেস্টের সমীকরণ নামে পরিচিত। এই সমীকরণের আলোকে আমি একটা অঙ্ক করতে চাই। কিভাবে করতে চাই? আমরা এই অঙ্কটাই করতে চাই। আমাদের এখানে অ্যানোড বিক্রিয়া হলো জিঙ্ক 2টা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়নে পরিণত হয়েছে। আমাদের ক্যাথোড বিক্রিয়া কপার 2টা ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়েছে। এখানে কি দাঁড়ালো? আমাদের সমশেল বিক্রিয়া, এই ইলেকট্রন কাটা 2 এত আমাদের এখানে আমাদের ছেলে কি দাঁড়ালো? আমাদের অ্যানোডের অক্সিডেশন হিসাবে আমরা এইটা নিলাম, ক্যাথোডের অক্সিডেশন হিসাবে আমরা এইটা নিলাম,
আমাদের কি আছে, এই বিক্রিয়াটা 25 সেন্টিগ্রেড তাপমাত্রায় সংঘটিত হয়েছে। তাহলে এখানে 2 পয়েন্ট এত, আমরা 25 সেন্টিগ্রেড তাপমাত্রা হলে আমরা লিখতে পারি পয়েন্ট এত অন, আর ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 2টা লগ পয়েন্ট। আমাদের জিঙ্কের ঘনমাত্রা আছে পয়েন্ট এত অন, আর এইটার ঘনমাত্রা আছে 0.05। এটা কাজ করলে আমরা উত্তর পাই। এখানে আমরা ই সেলের মান পাইয়া যাই, আমরা ই সেলের মান পাইয়া যাই। আমাদের এইটা যদি বসাই দেই, জিঙ্ক আছে কত আমাদের, সে 0.76, এইটা আছে পয়েন্ট, এইটা হলো মাইনাস পয়েন্ট, আমাদের মাইনাস পয়েন্ট আছে কত 34। এত, আর এইখানে কাজবাজ করার পরে টোটাল ক্যালকুলেটরটা ধরলে আমরা অঙ্কতে রেজাল্ট পাবো হলো আমাদের এখানে 1.09 অন বোর্ড। এই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটছে। যদি ডেল্টা এস এর মান প্লাস হয় তাহলে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, আর যদি প্লাস না আসে মাইনাস হয় তাহলে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত ঘটবে না। আমি আজকের মতো এখানে ক্লাস সমাপ্তি ঘোষণা করতে চাচ্ছি। তবে আমি আজকে পড়াইতেছি কি, আজকে আমি পড়াইছি গ্যালভানিক কোষ কাকে বলে, উহার মাধ্যমে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হয় তা চিত্র সহ বর্ণনা করতে পেরেছি। তড়িৎ রাসায়নিক কোষ, তড়িৎ বিশ্লেষক কোষের মধ্যে পার্থক্যটা কি তা আমি পড়াইছি। কোষ নির্ণয় নানেস্টের সমীকরণটা প্রতিষ্ঠিত করতে পেরেছি, এবং নানেস্টের সমীকরণের মাধ্যমে একটা গাণিতিক সমস্যাবলী আমি করেছি। বাসায় তোমরা এই নিয়মে যত গাণিতিক সমস্যাগুলি আছে তার চেষ্টা করবে। আজকের মতে ক্লাস এখানে সমাপ্তি। তোমরা ভালো থাকবে।